বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। 2024-এর 5 অগস্ট এবং তার পরবর্তী ঘটনা প্রবাহ এখনও পর্যন্ত নানা রকমের সম্ভাবনার উকিঝুঁকি সেখানে যেমন আছে, অনিশ্চয়তাও আছে। একটা নতুন সরকার এখন পর্যন্ত সেরকম কোনো পরিষ্কার ধারণা পাওয়া যায়নি যে তারা কতদিন আছেন, কি করবেন সেই ধারণা তারা এখন পর্যন্ত পরিষ্কার করে দেন না এবং সবাই রাজনৈতিক দলগুলো তাদেরকে আসলে সময় দিতে চাইছে। আর সবচেয়ে বড় প্রশ্ন যে গত 15-16 বছর ধরে যারা গোটা বাংলাদেশকে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মধ্যে নিয়ে গেছে, অন্যায় অবিচার অনিয়মের চূড়ান্ত সীমায় যারা বাংলাদেশকে নিয়ে গেছে তাদের কি হবে? কেবলমাত্র পালিয়ে যাওয়াই কি সমস্যার একমাত্র সমাধান কিনা, বা যারা ভুক্তভোগী গোটা বাংলাদেশের জনগণই যেখানে ভুক্তভোগী তাদের আসলে কি হবে, তারা কি চায় এবং কোন প্রক্রিয়ায় এদের বিচারের আওতায় আনা যাবে? শুধু তাদের জন্যই নাই, ভবিষ্যতে যারা আবার এই ধরনের অন্যায় অবিচার অনিয়ম করতে চাইবেন তাদের জন্য একটা লেসন হিসেবে বা শিক্ষা হিসেবে যেন তাদের সামনে থাকে, তার জন্য এটা অত্যন্ত জরুরি। এইসব নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়বস আছেন ফাহাম আব্দুল সালাম, প্রথমবারের মতো তৃতীয় মাত্রায়। অনেক পরিচয় তার, কিন্তু নিজে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং আমাকে অনুরোধও করেছেন এর বাইরে যেন কোনো পরিচয় আমি না দিই। লেখক, এবং তার লেখক পরিচয়ের আরেকটা শুধু আমি যুক্ত করে দিতে চাই, আপনাদের স্মরণ থাকবার কথা তার একটা বইও নিষিদ্ধ হয়েছিল বাংলা একাডেমির বইমেলা চলাকালীন সময়ে। আমার ডানে যিনি, তিনিও লেখক, রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহেদুর রহমান, এবং দুজনই মোটামুটিভাবে আমি বলতে পারি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা বাংলাদেশে বিগত বছরগুলোতে অত্যন্ত প্রভাবশালী ভূমিকা রেখেছেন এবং যে পরিবর্তন আমরা দেখলাম সেই পরিবর্তনে যাদের পেছন থেকে ভূমিকা ছিল, এই দুজনই তাদের মধ্যে অন্যতম। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ফাহাম, আপনাকে বিশেষভাবে স্বাগত। আপনি প্রথমবারের মতো তৃতীয় মাত্রায়, অবশ্য দেশে ছিলেনও না আপনি, অনেক বছর সুযোগও ছিল না। আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে 15 বছর ধরে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা মানুষের মধ্যে ছিল, আমি 15 বছর না বলে অ্যাটলিস্ট 10-11 বছর তো বটেই, এবং অনেক চেষ্টা হয়েছে কিন্তু সব চেষ্টাই বিফলে গেছে। পারা গেল না এরকম একটা টাইরেন্টকে সরাতে, আর যখন পারা গেল হঠাৎ করে একটা ছোট্ট সাধারণ আন্দোলন থেকে অকল্পনীয়ভাবে একটা বৈপ্লবিক পরিবর্তন বাংলাদেশে ঘটে গেল। কিভাবে সম্ভব? মানে আপনি আপনার কাছে ব্যাখ্যা কি এই যে পারা এবং না পারার মধ্যে? কেন পারা গেল না এটা নিয়ে আমার একটা কথা কি জানেন, যে আমাদের সমাজের শিক্ষিত মানুষরা তারা জেনে শুনে মিথ্যায় পার্টিসিপেট করেছে। আমি বাংলাদেশের সব শ্রেণীর মানুষদের মধ্যে দেখেছি তারা মিথ্যার ব্যাপারে খুব কমফোর্টেবল। যেমন একটা উদাহরণ দিই, যেমন ধরেন লিখিতভাবে মিথ্যা কথা বলা। সমাজের অনেকগুলো সোশ্যাল কন্ট্রাক্টের মধ্যে এটা একটা বিষয় যে আমি দাবি করি, আমি আশা করি যে আপনার সাথে যে আমার কথোপকথন আমি মিথ্যা বলবো না। এটা একটা ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং। এবং আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের সব শ্রেণীর মানুষের মধ্যে সব জায়গায় ধোঁকা দেওয়া, মিথ্যা বলা, এটা এতটা গ্রহণযোগ্য হয়েছিল গত 15 বছর যে একটা কারোর কোনো এই ব্যাপারে, বিশেষ করে আমি শিক্ষিত শ্রেণীর মানুষদের কথা বলছি, যে তাদের মধ্যে কোনো গ্লানি ছিল না। তো যখন মানুষ মিথ্যায় পার্টিসিপেট করে, সবচেয়ে বড় বিপদ হচ্ছে গিয়ে ওই সমাজে কোনো স্ট্যান্ডার্ড থাকে না। কারণ আপনি কি বলছেন আর আমি কি বলছি এটার মধ্যে আসলে দুজনেই জানি না। কারণ আপনি দেখেন যে আমাদের সোশ্যাল কন্ট্রাক্টে আমরা দুজন যদি অ্যাটলিস্ট সত্য কথা বলি তাহলে আমাদের মধ্যে একটা বোঝাপড়া হয়, সেই বোঝাপড়াটা সমাজ থেকে নাই হয়ে গেছে। সেজন্য আমার কাছে মনে হয় যে কোনো আন্দোলন অভীষ্টে পৌঁছতে পারছিল না। কারণ হচ্ছে গিয়ে যে সমাজের এই সুবিধাপ্রাপ্ত শ্রেণীর আমাদের মতন যারা, তাদের মিথ্যা কথার কোনো সীমা পরিসীমা ছিল না। এটা একটা মূল কারণ। আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে, যে শেখ মুজিবুর রহমান উনি তো একজন স্বৈরশাসক। এই কথাটাকে আপনি বলতে পারতেন? আপনি কোনো জায়গায় বলতে পারতেন না। এবং ওনাকে নিয়ে যেই বাংলাদেশে আমি দেখতে আমার খুব লজ্জা লাগতো যে একজন পতিত স্বৈরশাসক, পৃথিবীতে কোনো দেশে আমার জানা নেই
যেখানে একজন ফলেন ডিক্টেটর ওয়াজ রিহ্যাবিলিটেটেড। এবং এটা তো সত্য কথা যে উনি একজন পতিত স্বৈরাচার, এবং এই জিনিসগুলোকে আমরা সবাই মানে স্কুলে পড়ানো হচ্ছে, এগুলো আমি নিতে পারতাম না। এগুলো এত কষ্টকর দেখা যে এই জিনিসটা সম্ভব হয়েছে এই কারণে যে সত্যের প্রতি যে মানুষের দায়বদ্ধতা সেটা নাই হয়ে গিয়েছিল। এটা হচ্ছে প্রথম কথা। আর এবার কেন সফল হলো এটার ব্যাপারে আমার মূল 17 তারিখ কিংবা 18 তারিখ আবু সাইদ যেদিন মারা গেলেন, 16 তারিখে, তার পরের দিন রাতের বেলায় আমার কাছে মনে হয়েছে যে এবার হাসিনা টিকতে পারবে না। এর কারণ হচ্ছে গিয়ে আপনি যদি খুব খেয়াল করে দেখেন যে কাদেরকে হত্যা করা হয়েছে। আগে হত্যা করা হয়েছে হেফাজতের সন্তান, আমাদের সন্তান যারা হেফাজতের ওই মিছিলে এসেছিল না। বাংলাদেশের শিক্ষিত মানুষদের একটা উন্নাসিকতা আছে যে দাড়ি টুপি পরা লোকরা মারা গেলে, ফেসলেস নেমলেস ওরা মারা গেলে কিছু যায় আসে না, এই কারণে ওটা দানা বাঁধেনি। কিন্তু এবার যখন হত্যা করা হলো তখন এখানে কিন্তু সব শ্রেণীর মানুষ ছিল। কিন্তু এই 10-11 বছরে কিন্তু আরো অনেক হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকাণ্ড কোনো ইংলিশ মিডিয়ামের ছেলে মারা গেছে? না, মারা যায়নি। যখন এই যে আমাদের শিক্ষিত গুলশান বনানীর মানুষ যারা সুবিধাপ্রাপ্ত শ্রেণীর, তারা কখনোই মনে করেনি যেটা আমাদের সংগ্রাম। ওই ঘটনাটা এবারই প্রথম ঘটেছে। তো এই জিনিসটা যখন সব শ্রেণীর মানুষ এখানে একতাবদ্ধ হয়েছে তখন এই সাধারণ থেকে অসাধারণ একদম সবাই, মানে ইংলিশ মিডিয়ামের ছেলে মারা গিয়েছে, 6 বছরের শিশু মারা গিয়েছে। বিশেষ করে আবু সাইদের ঘটনাটা, এটা আমার লাইফে দেখা, সেটা বোধহয় ভয়টা ভেঙে দিয়েছে, কেটে গেছে, ভয় কেটে গেছে। তো ওই মূল উপাদানটা এবার ছিল যে সব শ্রেণীর মানুষ যেখানে একতাবদ্ধ হয়, সেই কারণে এটা ব্যাপকভাবে এটা ছড়িয়ে পড়ে। আর তাছাড়া একটা দেশে যখন আপনি নির্বিচারে মানুষকে হত্যা করেন তখন একটা সরকারের কিন্তু একটা মোরাল অথরিটি লাগে দেশ চালানোর জন্য, সেটা ছিল না। তো এটা যখন আপনি বলছেন, কিন্তু এটা এই যে চামচে গোষ্ঠী তৈরি হতো সাইকোপ্যান্ট, এবং যাদের তেল এবং তালের কোনো অভাব ছিল না, কারণ তাল আমরা তো এখনো ইউটিউবে দেখলে পাই তারা কিভাবে নেচেছেন, গেয়েছেন। তো তারা হঠাৎ করে কোথায় গেলেন? লুকিয়ে আছে। তারা তো বলছিলেন যে কেউ তো, এই যে ব্যবসায়ীদের মধ্যে একজন তো বললেনই যে মৃত্যুর পরেও আমরা আপনার সঙ্গে থাকবো। ওগুলো বাংলাদেশের মানুষ কত কথা বলে, ওগুলো বিশ্বাস করার কোনো কারণ নাই, কারণ তারা তো মিথ্যায় অভ্যস্ত। তারা তখনও যেটা বলেছিল সেটা মিথ্যা, এখনও যেটা বলবে সেটাও মিথ্যা। সো ডক্টর জাহিদুর রহমান, আমরা তো এই পরিবর্তনের পরে, পট পরিবর্তনের পরে আপনার সঙ্গে কথা হয়েছে। সো ওই ব্যাখ্যায় আপনার কাছে না শুনতে গিয়ে বরং আমি বলি যে এখন আবার নানা রকমের বয়ান আছে। যেটা ঘটলো সেটাকে কেউ বিপ্লব হিসেবে দেখছেন, কেউ অভ্যুত্থান বলতে চাইছেন, কেউ প্রতি বিপ্লবের আশঙ্কা করছেন, নানান কিছু শুনতে পাচ্ছে এবং নানা রকমের চেহারা এটাকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনি একটু আমাদেরকে বলবেন যে আপনি কি দেখছেন? ধন্যবাদ। দুটো কথাই প্রচলিত আছে, এটা গণ অভ্যুত্থান নাকি এটা বিপ্লব। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আমাদের খুব রিগারাস একটা মুভমেন্ট হয়েছে, প্রাথমিকভাবে বলছি, যেখানে প্রচুর মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এখন পর্যন্ত আমরা ট্রেস করতে পেরেছি সংখ্যাটা, গতকালই একটা সংস্থা জানিয়েছে 800-র বেশি। এটা এখন আহত হয়েছে কয়েক হাজার, দৃষ্টি হারিয়েছেন 600-র বেশি মানুষ। সো মারাত্মক ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে, প্রচুর রক্তের মধ্য দিয়ে এই মুভমেন্টটা হয়েছে। এখন এটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এটা একটা গণ অভ্যুত্থান, এটা বিপ্লব না। বিপ্লব না কেন বলছি? একটা মুভমেন্টে নানা দল, নানা মতের মানুষ এসে যায় এবং এক একজনের এক এক রকম ইন্টারেস্ট থাকে। আমি প্রায় একটা গল্পকে রেফার করি অনেকের কাছে, সেটা হচ্ছে সময়ের প্রয়োজনে নামে একটা গল্প আছে জহির রায়হানের, যেখানে মুক্তিযোদ্ধাদের, এটা আমাদের পাঠ্য ছিল, যেটা মুক্তিযোদ্ধাদেরকে ক্যাম্পে এসে একজন কমান্ডার জিজ্ঞেস করছেন তুমি কেন মুক্তিযুদ্ধ করছো? তো অনেকে খুব সুন্দর বানানো জবাবগুলো দিচ্ছিল, আমরা স্বাধীন করতে চাই, এটা চাই, সেটা চাই। কিন্তু পরে তারা নিজেদের মধ্যে যখন আলোচনা করছে তখন দেখছে যে না, মানে এক একজনের কারণ অদ্ভুত। মানে ওর পাড়ায় একটা মাস্তান আছে, ওই মাস্তানের পাছায় লাথি দেওয়ার জন্য, একদম এই ভাষায় লেখা আছে আমি করতে চাই। ওর মা বোনদেরকে টর্চার করেছে, ও কিন্তু স্বাধীনতা ব্রডার পার্সপেক্টিভে কিছু বোঝে না, ও ওটার জন্য এসছে। একটা মুভমেন্টে নানান রকম মানুষ আসবে, এর মধ্যে বিপ্লবের স্বপ্ন দেখা মানুষও থাকতে পারে, কিন্তু মোটা দাগে আসলে আমরা কি চেয়েছিলাম, বা শেখ হাসিনার উপরে আমাদের ক্ষোভের জায়গাটা কি ছিল? আমরা কি শেখ হাসিনাকে সরিয়ে পুরো সিস্টেমটা, আমাদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সিস্টেম পাল্টাতে চেয়েছি? উত্তর হচ্ছে না।
আমরা একই বুর্জোয়া যে ডেমোক্রেটিক সিস্টেম আছে আমরা সেটাই চেয়েছি, মোটা দাগের কথা বলছি, আমি এক্সেপশনের কথা বলছি না। আমাদের অভিযোগ কি ছিল? অভিযোগ হচ্ছে সিস্টেমটাকে ম্যানিপুলেট করা হচ্ছে। আমরা ভোট দিতে চেয়েছিলাম, ভোট দিতে পারছি না। এবং সিলুর ভাই যেটা বলছেন যে 14 বা 10-11 মানে 10 বছর বা 11 বছর না, আমি মনে করি এই সরকারের দুরভিসন্ধি আমরা টের পাচ্ছিলাম 2011 সালে, যখন তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছিল কনস্টিটিউশন অ্যামেন্ড করে। তো আমরা ভোট দিতে চেয়েছি, আমরা চেয়েছি আমাদের একটা সরকার আসুক এবং সে মোটা দাগে সিস্টেমগুলো আমরা যা যা চেয়েছি সেগুলো, করাপশন এলিমিনেটেড হবে, হয়তো চাই নাই ফার্ম ভাই যেটা বলছেন, বা চাই হয়তো সম্ভব না সেভাবে বলি, বা অনেকে হয়তো চাইও নাই, আমরা অনেকেও ওই সিস্টেমের পার্টও হয়তো হতে চেয়েছি, আমাদের এই যে মিথ্যার কথা আমরা হয়তো চেয়েছি, কিন্তু এই লেভেলে যাবে? আমার বাসায় যিনি গৃহকাজে সাহায্যকারী আছেন, বেশ বয়স্ক একজন নারী, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম এই যে সরকার চলে গেল শেখ হাসিনা আপনার কাছে কেমন লাগছে? খুব ইন্টারেস্টিং, ওনার একজন প্রতিবন্ধী সন্তান আছে, শারীরিকভাবে প্রতিবন্ধী, উনি ওনার ছেলেটাকে যে প্রতিবন্ধী ভাতা আছে এই লিস্টে এনলিস্ট করাতে পারেননি। ওনার বয়স 70-এর বেশি, মানুষের বাসায় এখনো কাজ করছেন উনি আর্নিং এর জন্য, ওনার নাম বয়স্ক ভাতা ইনক্লুড করতে পারেননি। সো আমাদের চাওয়াটা খেয়াল করি, আমরা এরকম একটা সরকার চেয়েছি, তার জায়গায় দাম বেশি, দাম কমাও, আমি ভোট দিতে চাই, করাপশন একটু কম হবে, আমাদের সন্তানদের একটা ভবিষ্যৎ থাকবে, একটা চাকরি পাবে সে। আমরা কিন্তু পুরো ব্যবস্থাটাকে পাল্টে ফেলতে কেউ চাই নাই। যদি ব্যবস্থাটাকে পাল্টে ফেলতে না চেয়ে থাকি তাহলে তো এটা বিপ্লব বলে আমি মনে করি না। এটা একটা গণ অভ্যুত্থান, আমরা অভ্যুত্থানের মাধ্যমে একটা টাইরেন্ট সরকার, যেটা আমাদের সামনে গণতন্ত্রের মুখোশ নিয়ে বিভৎস একটা স্বৈরতন্ত্র কায়েম করেছিল। এবং আমি একটা জিনিস সিরিয়াসলি মনে করি, কাগজে কলমে স্বৈরতন্ত্র এই স্বৈরতন্ত্রের চাইতে অনেক কম খারাপ। যেমন শেখ মুজিবুর রহমান বাকশাল করেছেন, এখন আয়ো, কিন্তু আমি তাকে তার কন্যার চাইতে বেটার মনে করি। কেন? এটা নিয়ে আমার কাছে একটা রেফারেন্স হচ্ছে এরকম, কোয়ামি নক্রুমা নিও কলোনিয়ালিজম নিয়ে একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন। বলছেন নিও কলোনিয়াল যে দেশগুলো আছে, যাদেরকে নিও কলোনি করা হচ্ছে, এটা কলোনিয়ালিজমের চাইতে খারাপ। কেন খারাপ? যখন আপনার স্বীকৃত কলোনি থাকে তখন না আপনার অ্যাটলিস্ট একটা রেসপন্সিবিলিটি থাকে, ওটা ভাই আমার কলোনি, তো আপনি যা তা করতে পারেন না। এবং খেয়াল করবেন ব্রিটিশরা 1857 আগ পর্যন্ত কিন্তু এটাকে কলোনি বলে স্বীকারই করতে চায়নি, ও চেয়েছে কোম্পানি দিয়ে যা তা করি। কিন্তু যখন নতুন এই এখনকার এরাতে আপনি কাগজে কলমে কলোনি করছেন না, সো ইউ ক্যান ডু এনিথিং, কারণ আপনার কোনো রেসপন্সিবিলিটি নাই। হোয়াট ইন্ডিয়া ডিড ইন আওয়ার কান্ট্রি, কাগজে কলমে কলোনিরা কিন্তু কলোনির বেনিফিট নিয়েছে। ঠিক একইভাবে শেখ মুজিবুর রহমান কাগজে কলমে স্বৈরতান্ত্রিক দেশ করে ফেলেছেন বাকশাল করে। কিন্তু তার কন্যা এসে এক ধরনের গণতন্ত্র, একটা নির্বাচন হয়, বহুদলীয় নির্বাচন হয়, এখানে কিছু আমাদের প্রায় শুনতে হয়েছে না জিলুর ভাই, যে এখানে এতগুলো চ্যানেল খোলা হয়েছে, এতগুলো চ্যানেল আছে, এতগুলো পত্রিকা আছে। সো আপনি যখন একটা গণতন্ত্রের মুখোশ পড়েন, সেই স্বৈরাচারটা কিন্তু আরো ভয়ঙ্কর। সো মানুষ আসলে ওই স্বৈরাচারটাকে ফেলে দিতে চেয়েছে, এবং মানুষের মধ্যে আসলে টিপিক্যাল যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা তার মধ্যে কাজ করেছে। আমরা আজকে অনেক কিছু হয়তো আমরা যারা একটু জানাশোনা আছি, আমরা যারা একটু বোঝার চেষ্টা করি, তারা যত কিছু বলছে অনেক মানুষ সেটুকুও বলছে না। আর একটা পর্যায়ে মুভমেন্ট আমি সিরিয়াসলি মনে করি সময়ের প্রয়োজনের মতো, বহু ছেলে মেয়ে, বিশেষ করে বেসরকারি ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা দেখেছি, যখন সরকারি ইউনিভার্সিটি বসে গেল, অনেকে জাস্ট তার বন্ধু মারা গেছে সেজন্য সে রাস্তায় এসেছে সময়ের প্রয়োজনে। দেশে শেখ হাসিনা যাবে কি যাবে না সেটার চাইতে তখন আমার বন্ধু মারা গেছে, আমি চিনি আমার ওই বন্ধু, আমার বন্ধু আহত হয়ে হসপিটালে গেছে, আমি ওর হত্যার বিচার চাই, আমার আর কিছু প্রয়োজন নেই। সো এরকম নানা ইস্যু এখানে যোগ হয়ে এই গণ অভ্যুত্থানটা সফল হয়েছে। বিপ্লবের মানে কারো কারো স্বপ্ন ছিল হয়তো, কিন্তু আমি মনে করি মিস্টার ফাহাম, আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে 8ই আগস্ট একটা নতুন সরকার দায়িত্ব নিয়েছে। আমরা শেখ হাসিনার সরকারের আমলে মুক্তিযুদ্ধের চেতনা, এই কথা এত শুনেছি যে যদিও চেতনা কি সেটা তারা বুঝতেন কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলেছি, এটা বাস্তবায়নের তাদের কোনো তৎপরতা ছিল না। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযোদ্ধা, এই শব্দবন্ধ শুনতে শুনতে আমরা আসলে টায়ার্ড। আর এখন আমরা সংস্কার শুনছি, এবং অনেক স্টেক হোল্ডার, স্টুডেন্টরা একটা, সেখানে অবশ্য আমি জানি না মুভমেন্টের সময় তারা যেভাবে একসঙ্গে ছিলেন এখন সেভাবে তারা আছেন কিনা, রাজনৈতিক দলগুলো এক জায়গায় আছে, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিরাপত্তা বাহিনী, যার যার জায়গা থেকে তাদের একটা ইন্টারেস্টের জায়গা আছে। তো আমরা যেটা দেখছি আসলে এক ধরনের অদল বদল হচ্ছে, এখান থেকে ওখানে যাচ্ছে, ওখান থেকে এখানে আসছে,
যেগুলো কেউ দখল করে ছিল এখন সেগুলো নতুন আসছে, বা যারা আগে বঞ্চিত ছিলেন বা উৎখাত হয়েছিলেন তারা সেই জায়গা দখল করে নিচ্ছেন, এই ধরনের পরিবর্তন আমি দেখছি। কিন্তু সংস্কার 2007-8 অনেক আলোচনা হয়েছে, কিন্তু তারপরে বাংলাদেশের সংস্কার শব্দটা একটা পরিত্যাজ্য শব্দ ছিল, আজকেও হচ্ছে। তো আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে আপনি নতুন সরকারকে কিভাবে দেখতে চান, কতদিনের জন্য দেখতে চান, কি প্রত্যাশা করেন, এবং যা কিছু হচ্ছে সেটা আপনি কিভাবে দেখেন। একটা বড় চাওয়া এই আন্দোলনের মধ্য দিয়ে যে 15 বছরে শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা মিলে যা করেছেন সেটা একটা বিচার হবে, এই বিচারটা তাদের প্রাপ্য। এখন সেই বিচারটা কিভাবে হবে এবং এই বিচার থেকে ভবিষ্যতে যারা আসবেন তাদের জন্য যেন একটা শিক্ষা থাকে। মুভমেন্টটা নিঃসন্দেহে একটা শিক্ষা, কিন্তু নিজেদের ঘাড়ের উপরে দিয়ে না গেলে হয় না। এবং আমরা জানি তো 2007-8 যারা জেলে ছিলেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা ব্যবসায়ীরা, তারা শপথও নিয়েছিলেন জেলখানায় বসে একসঙ্গে বসে যে তারা ভালো হয়ে যাবেন, কিন্তু জেল থেকে বেরিয়ে কিছুদিন যাওয়ার পরে আমরা তাদেরকে সেরকম ভালো হতে দেখলাম না। তো আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি কীভাবে দেখেন। দেখেন, আমি প্রথমত বলি যে এবং ধরেন এখন প্রচুর মামলা হচ্ছে, মামলাগুলো দেখলে বোঝা যায় এটা ওই শেখ হাসিনার আমলের মামলার মতো, এগুলো দিয়ে ফাঁকফোকর খুঁজে 1-2 বছর জেল খেটে পেরিয়ে যেতে সমস্যা লাগবে না, কিন্তু তাদের পাপের প্রায়শ্চিত্ত যা বা তারা যে অন্যায় করেছেন সেটার কিন্তু সুরাহা হবে না। এবং শেখ হাসিনার বিচারের কথা যেটা উঠছে যে তাকে কি দেশে এনে বিচার করা হবে নাকি আন্তর্জাতিক আদালতে বিচার হবে, কোনটা করলে আসলে প্রকৃত কাজটা হবে। সো আমি একটু সব মিলিয়ে আপনাকে প্রশ্নটা করলাম, আপনার কাছে শুনতে চাই, পরে ডক্টর জাহিদের কাছে শুনুন। আমি প্রথমত মনে করি যে এই সময়সীমা, মানে ইন্টারিম গভর্নমেন্টের জন্য যে সময়সীমার কথা আপনি বললেন নির্বাচন দেওয়ার জন্য, ইটস টু আর্লি টু সে, এটা আমি স্বীকার করি। এবং আমি মনে করি যে বাংলাদেশের যারা রাজনৈতিক দল আছে তাদের ফ্র্যাঙ্কলি তাদের জিজ্ঞেস করা উচিত যে আপনাদের কত সময় দরকার। অল আই ওয়ান্ট যে তারা একটা সময়সীমা কমিট করবে, এটা 1 বছর হতে পারে, 1.5 বছর হতে পারে, কিন্তু এই যে কমিট করা, আমার অভিজ্ঞতা হচ্ছে বাংলাদেশের মানুষদের ওপেন এন্ডেড কোনো অপশন দেওয়া উচিত না। এটা হচ্ছে কি আমার উইজডম অফ বাংলাদেশ, যে যে একটা সময়সীমা তারা যেটা মনে করে কমফোর্টেবল সেটাই তারা কমিট করুক, যে আমরা এটা, যেটা 2007-এ ফখরুদ্দিন আহমেদ প্রথম দিনেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছিলেন যে আমার 2 বছর লাগবে। এই জিনিসটা প্রয়োজন এই মুহূর্তে, এটা হচ্ছে গিয়ে সময়সীমার ব্যাপারে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে কোনো ম্যাজিক্যাল সলিউশন আশা করি না, কারণ এটা সত্য কথা, আওয়ামী লীগ বাংলাদেশের যেই মেস ক্রিয়েট করেছে, এই মেস আগামী 10 বছরে যদি আমরা রিভার্ট করতে পারি, আই উড কনসিডার আওয়ারসেলভস টু বি ভেরি লাকি। এটা আমি সত্যিই বলছি, এটা যেই মেস ক্রিয়েট করছে। এখন সরকার চালানোর জন্য এই যে অদল বদল করা, ইট ইজ নট নিয়ারলি গুড এনাফ। আপনি মিলিটারির কথা ধরতে পারেন, যারা অন্তত জুলাই ম্যাসাকারের সাথে সরাসরি জড়িত, এমন কোনো জেনারেলকে, একজন জেনারেলকে এখন পর্যন্ত পদচ্যুত করা হয়েছে, জিয়াউল হাসান। এছাড়া কিন্তু আরও অনেকে এটার সাথে জড়িত, একজনকেও এখন পর্যন্ত পদচ্যুত করা হয়নি। না, আমি জেনারেল ওয়াকার সাহেবকে অনুরোধ করব যে এটা কিন্তু তার একটা সুযোগ। ওনাকে, আপনি যদি লিডারশিপ দেখাতে চান, আপনার কমিটমেন্ট আপনার কাছ থেকে সবার আগে আসতে হবে, এবং ওই কমিটমেন্টের অংশ হিসাবে আমি অ্যাবসলিউটলি কনফিডেন্ট যদি সবাইকে, অ্যাটলিস্ট আমি বলছি যারা জুলাই ম্যাসাকারের সাথে জড়িত, তাদেরকে যদি পদচ্যুত করা হয়, তাহলে ওনার যেই অ্যাকসেপ্টেন্স উইদিন দ্য মিলিটারি, এটা কিন্তু বাড়বে, তার জনপ্রিয়তা বাড়বে, এবং মানুষ এই ধরনের বোল্ড লিডারশিপ দেখতে চান। এটা হচ্ছে মিলিটারির কথা। এবং পাবলিক সার্ভিসেও কিন্তু আমরা এখন পর্যন্ত শুধু অদল বদল দেখতে পাচ্ছি। এই কাজ কতদিন করা যাবে, আমি কগনিসেন্ট অ্যাবাউট দ্য ফ্যাক্ট যে অতিরিক্ত উতলা হওয়াটা ঠিক না, তাদেরকে সময় দেওয়া উচিত। কিন্তু যেই ব্যাপারটা আমি আসলে এই ব্যাপারগুলোতে সময় দেওয়ার পক্ষপাতী, যে একটা নতুন গভর্নমেন্ট এসছে, তারা সময় নিক, দ্যাটস ওকে। কিন্তু যেই ব্যাপারটায় আমি আপনাকে আগেও বলছিলাম যে আমি আশাহত, সেটা হচ্ছে যে এই বিচার নিয়ে কোনো ছাড় দেওয়া যাবে না। যারা জুলাই ম্যাসাকার করেছে এবং যারা হত্যার সাথে জড়িত, এদের যেই বিচার, কিন্তু আপনি শুধুমাত্র জুলাই ম্যাসাকার তো নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু জুলাই ম্যাসাকারের মধ্যে সীমাবদ্ধ আগের যে 10-12 বছর এই যে আয়নাঘর, এই যে গুম হয়ে যাওয়া শত শত মানুষ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে যেভাবে, এটা মানে এত লজ্জাস্কর। মানে আপনি চিন্তা করেন, মিলিটারির ভিতরে, আমি এটা বলতে লজ্জা লাগে আমার, যে এটা কিন্তু সবাই জানতো। এমন না যে আয়নাঘর একটা
অন্য দ্বীপের একটা অংশ। এটা আয়নাঘর মিলিটারির ভিতরে একটা জায়গা এবং এভরিওয়ান নিউ ইট। নাও আপনি চিন্তা করেন ব্রিগেডিয়ার জেনারেল আজমি, ইউ ডোন্ট ট্রিট ইট ইয়োর ওন পিপল লাইক দিস। মানে আমি অন্যদের কথা বাদই দিলাম যে আপনার মিলিটারির মানুষ, তার উপর এরকম অত্যাচার আপনার করেছেন 8 বছর, এবং আপনারা সবাই জানতেন, এই যত জেনারেল আছে সবাই জানতেন এটা, তারা কি করেছেন। দে ওয়ার পার্টি টু ইট ইন সাম ওয়েজ। এবং এটা আমি মানুষ হিসেবে এটা নিতে পারি না যে আরমান যে ছেলেটা, আপনি একবার শুধু চিন্তা করে দেখেন যে একটা ইয়াং ছেলে, তার মেয়ে যখন আয়নাঘরে যায় 2 বছর 3 বছর এরকম বয়স আগে, এখন তাদের বয়স কত 12-13। মানে আমি তো একজন ফাদার, ওই বয়সটা যদি আমার মেয়ের আমি দেখতে না পাই, মানে আমার জন্য জীবনের কিন্তু আর কোনো মানে থাকে না। এবং এই যেই ছেলেটা বের হয়ে আসলো আরমান, মানে তার যে ট্রমা, তার লাইফ কিন্তু শেষ। ইউ লাইক ইট অর নট, তার যে ট্রমা, তার যে দুঃখ, তার স্ত্রীর যেই দুঃখ, এটা সারা জীবনেও মানে এটার কোনো সমাধান হবে না। এবং এই জিনিসগুলো কিন্তু সবাই জানতেন, তাকে দুবেলা খাবার দেওয়া হতো, আমি পত্রিকায় পড়েছি। এই ধরনের অত্যাচারের সাথে যারা জড়িত একজনকেও এখন পর্যন্ত চাকরিচ্যুত করা হয়নি। এখন আমরা দেখতে চাই বোল্ড লিডারশিপ, যে যারা এই কাজগুলো করেছেন তাদেরকে আপনার বিচার প্রক্রিয়া শুরুর প্রথম ধাপ হচ্ছে কি তাদের অন্ততপক্ষে আপনার পদচ্যুত করা উচিত। এই ব্যাপারটায় আমরা যারা লেখক এবং যারা অ্যাক্টিভিস্ট এবং যারা জড়িত এই আন্দোলনের সাথে, সবাই কিন্তু এই ব্যাপারটায় কোনো ছাড় দেখতে চান না। যে ইন্টারিম গভর্নমেন্ট ক্লিয়ারলি বলবেন যে শেখ হাসিনাকে কিভাবে বিচারের আওতায় আনা। আমি বলছি না যে এক্ষুনি কাজটা করতে হবে, বাট আপনার যে প্ল্যানটা কি এটাও কিন্তু বলা হচ্ছে না। যে এই ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নিতে হবে, যে আমরা কিন্তু এবার এই যেই অবিচার হয়েছে সাধারণ মানুষের উপর, মিলিটারি অফিসিয়ালদের উপর, এই অবিচারের কিন্তু বিচার আমরা দেখতে চাই। এবং ওই জায়গাটায় যদি তারা কোনো ছাড় দেন, তাহলে কিন্তু তারা খুব দ্রুত অজনপ্রিয় হয়ে উঠবেন। তো সেই ব্যাপার, ওই দিকটাতে আমাদের সবার সরকারকে ক্রমাগত চাপ দেওয়া উচিত বলে আমি মনে করি। আদার থিংস আই এম রেডি টু, মানে আমার মনে হয় যে সবাই এটা বোঝেন যে সময় লাগবে, কিন্তু এই জায়গায় কোনো ছাড় দেওয়া যাবে না। যে যারা সরাসরি মানবতা বিরোধী অপরাধ করেছেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। ডক্টর জাহেদ, আমি একটা জিনিস ফাহিম ভাইয়ের সাথে যোগ করি, মানে ব্যারিস্টার আরমানের ক্ষেত্রে যা হয়েছে, আজমির ক্ষেত্রে আমি সরিয়ে, মানে লিস্ট কি ঘটনা ঘটেছে। আমি মাঝে মাঝে বিএনপির নেতাকর্মীদের সাথে দেখা হয়েছে, আমাকে একদিন একজন বলছেন উনি যুবদল করেন, হ্যাঁ আমার বয়স কিভাবে 40 হয়ে গেল আমি টের পাইনি, 17 বছর বাইরে আছি। তারপর উনি আমাকে বলতে শুরু করলেন যে জেলে গেছেন, টর্চার্ড হয়েছেন, কাস্টোডিয়াল, ওগুলো সরিয়ে রাখি, এই মুহূর্তে লিস্ট টর্চার কি, ওনার নামে 70টা মামলা আছে, ওনাকে সপ্তাহে 3 দিন বা 4 দিন কোর্টে যেতে হয়, সকালে যাবেন বিকেল পর্যন্ত অলমোস্ট। উনি একটা চাকরি করতে পারেন না, উনি একটা ব্যবসা করতে পারেন না, তার জীবিকা কি হবে হি ডাজন্ট নো, এবং এই পুরো লিগাল প্রসিডিয়ারে ফতুর হয়ে গেছেন। ইনি তাও এলাকায় যেতে পারেন, লিস্ট হচ্ছে এটা। বহু মানুষ আছে এলাকায় যেতে পারে না। আমাকে একদিন একজন বাইক চালান এমন একজন মানুষ, যিনি পাঠাও সার্ভিসে চালান, আমি কখনো বাইকে উঠি না, আমাকে জোর করে উঠিয়েছেন, ভাই আপনাকে আমি চিনি, আপনাকে আমার কিছু বলার কথা আছে। উনি আমাকে বললেন, উনি একজন সামর্থ্যবান মানুষ, ওনার এলাকার মার্কেট দখল হয়ে গেছে, ওনার একটা 5 তলা বাড়ি ছিল, সেই বাড়ি শুধু তার ফ্যামিলি যে বাসাটা থাকে ওই বাসাটা হাতে আছে, বাকি বাসাগুলো আওয়ামী লীগ যুবলীগের লোকজন ভাড়া দেয় এবং ভাড়া নেয়। উনি এলাকায় গত 10-12 বছর যেতে পারেন না, ঢাকাও উনি এখন বাইক চালিয়ে জীবিকা অর্জন করেন। সো স্টোরি আনবিলিভেবল। ওই যে বলছিলাম মুজিবের এই সমস্যা ছিল না, মুজিব দল নিষেধ করে দিয়েছে, আমি আছি ঘোষিত টাইরেন্ট, ঘোষিত একনায়ক, আর কোনো দল নাই, কিন্তু শেখ হাসিনা তো গণতন্ত্রের মুখোশ ধরেছেন, ফলে ওনাকে বিরোধী দলকে নিপীড়ন করে ওনার ক্ষমতাটাকে কিন্তু টিকিয়ে রাখার চেষ্টা করতে হয়েছে, ফলে উনি আরো অনেক বেশি নিপীড়ক হয়ে উঠেছেন ওই পয়েন্ট অফ ভিউ থেকে। সো এই পরিস্থিতি যখন হয়েছে, আমরা একমত ফাহিম ভাইয়ের সাথে যে এই মুহূর্তে আমরা আসলে বিচার তো সময় লাগবে, কিন্তু আমাদের ধরুন একটা ট্রাইব্যুনাল গঠন করা, স্পেশাল ট্রাইব্যুনাল, এটা কিন্তু খুব বেশি সময়ের ব্যাপার ছিল না, এবং দ্রুত বিচার, আমি দ্রুত বিচার চাই, কারণ আমরা এটা দেখতে চাই খুব সিগনিফিক্যান্ট কিছু মানুষের মধ্যে এটা হয়েছে। এবং আপনি যে কথাটা বলছিলেন মামলাগুলো কিভাবে ফ্রেম করা হচ্ছে, যে মামলাগুলো দিয়ে এই মুহূর্তে ধরা হচ্ছে, আমাদের মধ্যে কিন্তু এই আশঙ্কা রিয়েলি আছে যে এটা আসলে কি দাঁড়ায়। এই মামলাগুলোর ইনভেস্টিগেশন তো সেই পুলিশই করবে,
যে পুলিশ এতদিন ধরে ছিল, যে পুলিশকে বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর পালিয়ে যেতে হয়েছে, যেটা এরশাদের পরও ঘটে নাই। সো অনেকগুলো চ্যালেঞ্জ আছে, কিন্তু আমরা এখন পর্যন্ত কিছু অন্তত জেস্চার, খুব বেশি দিন যায় নাই, আমি আশা করি অচিরেই দেখতে পাবো, এবং এটা দেখতে শুরু করতে হবে। এটা শেখ হাসিনা, অন্য যারা যারা আছে, এই লিস্টটা কিন্তু বিরাট বড়। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, কারা কারা ছিলেন এর মধ্যে। মিলিটারির কথা বলা হয়েছে, রাইটলি বলেছেন। সরকারের মধ্যে পলিটিক্যাল সরকারের একটা অংশ, আরেকটা হচ্ছে সরকারের চাকুরি করা লোকজন। এর মধ্যে আমি একটু ক্লিয়ারলি বলতে চাই, আমরা না কেন যেন একটা গ্রুপকে একটু ইগনোর করছি, কারণ তারা তো দৃশ্যপটে আসেন। আমরা পুলিশের চাকরিটা ঘটনাচক্রে খারাপ চাকরি, কোটানকোট আপনাকে গুলি করতে, ওর চাকরিটাই তাই। ফলে আমরা পুলিশকে চিনে ফেললাম, পুলিশকে হত্যা করতে গেলাম, পুলিশকে তাড়া করলাম, পুলিশকে আমরা এখন মামলাও করতে চাইলাম। কিন্তু আমাদের সিভিল ব্যুরোক্রেসির যে অন্য একটা বিরাট অংশ আছে, সচিবরা, আপনি কি বলতে পারেন একজন সচিবও আছেন যিনি বিগত সরকারের, তেলের কথা বললেন, তেল না দিয়ে চাটুকারিতা না করে সচিব হয়েছেন? আমি একেবারেই মনে করি না। কিন্তু আমরা কি ব্যবস্থা নিলাম? ডিসিদেরকে আপনি সরাবেন বলছেন, সরিয়ে আবার ভিন্ন জায়গায় পদায়ন করছেন। এই ডিসিরা কি এই ম্যাসাকারের সময় মিলিটারি তো তাদের হাতে ছিল? আমরা একজন ম্যাজিস্ট্রেটকে দেখিনি মিলিটারিকে কিভাবে অর্ডার দিচ্ছেন গুলি করার জন্য। এগুলো তো সিভিল ব্যুরোক্রেসির কাজ, দেখছি না। আমাদের যে বিরাট লুটপাট হয়েছে, মতিউরকে দিয়ে দেখিনি আমাদের এনবিআর এ কি হয়েছে, আমাদের ট্যাক্সে কি হয়, আমাদের ইনকাম ট্যাক্সে কি হচ্ছে না, বিভিন্ন জায়গায় কিন্তু এই লোকজন আছে। প্রত্যেকটা জায়গা থেকে আপনি সিগনিফিক্যান্ট যাদেরটা বেরিয়েছে শুধু না, আপনি কিছু বের করবেন। ম্যাসাকার তো বটেই, এই দেশটাকে স্ট্রাকচারালি ভেঙে ফেলার আরেকটা জায়গা আমি একটু উল্লেখ করতে চাই, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই টাইরানি, এই জায়গায় যাওয়ার পেছনে বিচার বিভাগের একটা বিরাট রোল আছে। এবং রাইটলি আমেরিকা যখন বাংলাদেশের ভিসা পলিসি ঘোষণা করেছে, বিচার ব্যবস্থা, বিচারকদের কথা উল্লেখ করেছে। কারণ সরকারের তো আসলে মোটা দাগে একটা স্বাধীন বিচার ব্যবস্থা থাকলে সরকারের ক্ষমতা থাকে না। আপনাকে আমি তুলে নিয়ে গেলাম, আপনি জামিন পেয়ে যাবেন, আপনাকে ধরে রাখা যাবে না। আপনি ফোন করে করে করেছেন। আমি প্রায় বলছি, একটা তথাকথিত প্রধান বিচারপতি ছিলেন বাংলাদেশের, যিনি একটা বার্নিং ইস্যুতে ডেট 1 মাস পরে দিয়েছেন। অবশ্যই ইদানিং মনে হয় যে 1 মাস পরে দেওয়াটা ভালোই হয়েছে। আচ্ছা, তো উনি 1 মাস পরে দিয়েছেন এবং তাচ্ছিল্য করছেন, রাস্তায় মুভমেন্ট হবে করে, কি করবে তুমি আমার। আচ্ছা, উনি বাংলাদেশের প্রধান বিচারপতি, কিন্তু টেকনিক্যালি উনি প্রেসিডেন্ট ছাড়া শেখ হাসিনারও বিচার করতে পারেন, প্রধানমন্ত্রীও পারেন। এই তিনি কি এটা এগিয়ে আনলেন না? এই তিনি কারফিউর মধ্যে করলেন না? এতদিন তাহলে করেন না, সরকারি ছুটি তো এতদিন করলেন না কেন? আসলে আপনি ডেটটা কবে দিবেন সেটার জন্য শেখ হাসিনাকে ফোন করে জিজ্ঞেস করেছেন। আবার যে এগিয়ে আনতে বলেছে, এটাও শেখ হাসিনা আপনাকে বলেছে। সো এইরকম বিচার বিভাগের অনেকেই গেছেন। হাইকোর্টে এখনো যারা আছে, একটা সিরিয়াস স্ক্রুটিনি করা দরকার। আমাদের লোয়ার জুডিশিয়ারি তো কারা এই ধরনের আছে সেটা দেখা দরকার। আমাদের কি মনে আছে না, একজন লোয়ার জুডিশিয়ারি বিচারক তারেক রহমানকে একটা মামলায় খালাস দিয়েছিলেন? হ্যাঁ, এক্স্যাক্টলি। তারপর কি হয়েছিল? আরো দুটো কমিউনিটি অনেকেই বলেন যে এগুলো খুব আলোচনার দাবি রাখে, সেটা হচ্ছে বিজনেস কমিউনিটি এবং মিডিয়া। একদম, আমি আসছি। মানে বিজনেস কমিউনিটির তো বাংলাদেশকে শেষ পর্যন্ত, আপনি তো আসলে একটা, আপনি এভাবে ক্ষমতায় থাকলে এটা অলিগার্কিতে পরিণত হওয়া ইজ ডেস্টিনড, আপনি পারবেন না এটা ছাড়া। সো ইট বিকেম অ্যান অলিগার্কি, এবং এরাই কবরের পরে যাবো টাবো বলে তারা তাদের বেনিফিট তৈরি করে বাংলাদেশের বিভিন্ন সেক্টর তাদের হাতে দিয়ে হয়েছে, এটাও আনতে হবে। মিডিয়ার ক্ষেত্রে আমি একটা জিনিস একটু উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে মিডিয়ার চরিত্রগতভাবে যেটা করেছে, অনেকগুলো হয়তো ক্রিমিনাল অফেন্স না, কিন্তু মিডিয়ার মানুষজন, এই যে তথাকথিত একটা প্রেস কনফারেন্সের নামে যা হতো, আমি একটু নামই বলে ফেলি, একজন সাংবাদিক এই আজই আটক হয়েছেন, খুবই আলোচিত সাংবাদিক একটা টিভি চ্যানেলের। তো কি করেছেন, কি প্রশ্ন করেন, এটা হয়তো আমাদের একটা একাডেমিক আলোচনার জায়গায় থাকবে। আমি মনে করি এটা কিন্তু আমাদের ইতিহাসের অংশ। একটা মাফিয়া রেজিম, আমি এটাকে ফ্যাসিস্টও বলতে আসলে প্রস্তুত না, ফ্যাসিস্ট বলাকে সম্মান দেওয়া হয়, কিভাবে গ্রো করে, কিভাবে সে তার ক্ষমতা টিকিয়ে রাখে, কিভাবে সবাইকে সে তার পক্ষে নিয়ে এসে তার সাথে সারাক্ষণ, তার হিউব্রিসের জন্য সারাক্ষণ, মানে যার কথা বলছি উনি একটা কনফারেন্স হচ্ছে ম্যাজিক্যাল লেডি, শি এক্স্যাক্টলি টোল্ড দ্যাট, মানে সব ম্যাজিক তার কাছে আছে, এইভাবে কথা বলছেন। সো এটা আমাদের স্টাডির জায়গা, কিন্তু যেটা জরুরি এই মিডিয়াগুলোতে তারা এটা কেন করেছে, এদের বিরাট একটা অংশ কিন্তু রেন্ট সিকার্স, তারা প্রচুর রেন্ট সিকিং করেছেন। বাংলাদেশে এই মিডিয়ার মধ্যে মানুষ নাকি কোটি কোটি তো বটে, শত কোটি টাকার মালিকও অনেকে আছেন। সুতরাং এই করার তো উদ্দেশ্য আছে। সুতরাং আমাদেরকে এই ব্যাপারগুলো যোগ করা দরকার এবং তাদেরকে এই অপরাধগুলোর জন্য বিচারের আওতায় আনা দরকার। সব কিছু হবে। ইনফ্যাক্ট আপনি যখন একটা গণতন্ত্রের সাথে স্বৈরতন্ত্রের ডিফারেন্স, গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে হচ্ছে একটা
স্টেটে সেপারেশন অফ পাওয়ার থাকবে, 3টা উইং থাকবে, বিচার বিভাগ থাকবে, শাসন বিভাগ থাকবে, আইন বিভাগ থাকবে, এই তো। আর দেয়ার আর সাম ইনস্টিটিউটস, কনস্টিটিউশনাল ইনস্টিটিউট আছে, আমাদের নির্বাচন কমিশন আছে, এরকম আর কতগুলো সংবিধিবদ্ধ আছে, দুদক। সো এই ইনস্টিটিউটগুলো কাজ করবে তার মতো, ওখানে স্বাধীনভাবে সে কাজ করবে। আপনি যখন স্বৈরাচার হন, আপনি সবগুলোকে তালগোল পাকিয়ে একটা কিছু বানিয়ে ফেলেন, যেটা আসলে সেই ম্যাগনা কার্টার আগে কি ছিল, এক রাজা আইন তৈরি করতেন, রাজা আইন ধরে আনতেন, রাজা বিচার করতেন, সবকিছু রাজা করতেন। 800 বছর আগের আলাপ এগুলো, আমরা আবার সেই জায়গায় ফিরিয়ে নিয়ে গেছে। তো আপনাকে টাইরেন্ট হতে হলে এটা করতেই হবে। এবং আমি একমত ফাহাম ভাইয়ের সাথে, 10 বছরেও যদি এই জিনিসটাকে আমরা একটু সেপারেট করে পারি, অনেক বড় পাওয়া হবে, অনেক বড় পাওয়া। সো আপনি যদি কিছু ফার্ম যোগ করতে চান করতে পারেন ওনার আলোচনার সঙ্গে। কিন্তু আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই যে বাংলাদেশকে আমরা বলছি যে পলিটিসাইজ করে ফেলা হয়েছে, বিভাজনের রাজনীতি, দেশটা দুভাগে বিভক্ত হয়েছে, প্রধান দুটো দল সেটা করেছে। এবং এই ঘটনাবলীর পরে দেখলাম আমরা, বা এর আগেরও নানান ইনসিডেন্ট রয়েছে, যে বাংলাদেশের সকল নাগরিক আসলে এক হয়ে কখনো দাঁড়াতে পারেন না কোনো পরিস্থিতি। এই ঘটনার পরে দেখলাম আমরা যে আমাদের যারা হিন্দু কমিউনিটি তারা এখানে নিরাপদ বোধ করছেন না, তাদের কিছু প্রোটেস্ট আমরা দেখলাম। আমরা ভারতীয় গণমাধ্যমে, মেইন স্ট্রিম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে কিছু ক্যাম্পেইন দেখলাম, ভারতীয় প্রধানমন্ত্রীর উদ্বেগ দেখলাম, এবং আমি আপনার একটা ভিডিও দেখলাম যেখানে আপনি বলেছেন যে আসলে হিন্দু কমিউনিটির অ্যাটিটিউডটা কী হওয়া উচিত এবং তাদের বোঝা উচিত আসলে কি, কোথায় যাদের চিন্তার জগতের সমস্যাটা। তো আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে, এবং আমাদের ধরেন নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তারাও নিজেরা মনে করে না, তাদেরকে আমরা মেইন স্ট্রিমের একটা অংশ করে তুলতে পারিনি। অন্যান্য ধর্মের ক্ষেত্রেও এটা বলা যেতে পারে। এবং একথাও ঠিক যে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে তাদেরকে ব্যবহার করেছে, তাদের উপরে তারা অত্যাচার নিপীড়ন করেছে, যারা নিপীড়িত হয়েছে তারা অভিযোগের তীরটা আওয়ামী লীগের দিকে তুলতে পারেনি। আওয়ামী লীগ বলেছে এটা এ করেছে, ওটা ও করেছে, কিন্তু একটি ঘটনারও তদন্ত বা বিচার তারা করতে পারেনি। সো আমি একটু শুনছি আপনি দেখেন, এটা একটা ডিপলি ফিলসফিক্যাল কোয়েশ্চেন, যে ধরেন আমি একজন হিন্দু, আলোচনার জন্য বলছি, যে আমি কে এবং উনি একজন মুসলমান কিংবা আপনি একজন মুসলমান, আমি কে এবং আমার সাথে আপনার রিলেশনশিপটা কিভাবে তৈরি হবে, এটা একটা খুব সমাজের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমাদের রিলেশনশিপটা কীভাবে তৈরি হবে। আমাদের যেই এক্সিস্টিং প্যারাডাইম, অর্থাৎ বাংলাদেশের শিক্ষিত মানুষদের যেই ধারণা, সেটা হচ্ছে গিয়ে আমি যদি হিন্দু হই এবং আপনি যদি মুসলমান হন, আমাদের যেই ভালোবাসার অজুহাত কিংবা আমাদের যে ভিতর যেই একটা সম্পর্কের অজুহাত, সেই জায়গাটা হচ্ছে কি একটা ধর্মনিরপেক্ষ জায়গা। অর্থাৎ ওই জায়গাটা বাঙালি জাতীয়তাবাদ কাভার। এটা কিন্তু বাঙালি জাতীয়তাবাদের সর্বপ্রথম যে আকর্ষণ, সেটা হচ্ছে এটা, যে আমাদের সাথে পশ্চিমবঙ্গের সাথে পূর্ববঙ্গের কিংবা মুসলমানের সাথে হিন্দুর যে রিলেশনশিপ, এটার জায়গাটা হচ্ছে কি বাঙালি জাতীয়তাবাদ। কারণ এটা হচ্ছে কি চরিত্রগতভাবে সেকুলার। আমি রিয়েল লাইফে এর কোনো ধরনের আমি মানে প্রয়োগ দেখি নাই। কারণ আমি যদি হিন্দু হই এবং আপনি যদি মুসলমান হন, আপনি মুসলমান থেকেই আমার সাথে মানুষ হিসাবে যথেষ্ট গাঢ় সম্পর্ক তৈরি করতে পারবেন, এবং আমি হিন্দু হয়েই পারবো। সেই ক্ষেত্রে আমাদের দুজনের প্রথম যেই কাজ, সেটা হচ্ছে গিয়ে আমাদের সত্যের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে, যে আমিও মিথ্যা কথা বলবো না, আপনিও মিথ্যা কথা বলবেন না, এবং সত্যের পার্টিসিপেট করতে হবে। আমাদের দেশের, আমি খুবই দুর্ভাগ্যজনক, এটা আমি অস্বীকার করবো না, যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় একটা ডিনায়ালের মধ্যে থাকেন। তারা সার্বক্ষণিকভাবে, মানে আমি এটা ছোটোবেলা থেকে দেখেছি, যে তাদের স্বার্থ আওয়ামী লীগ দেখতে সক্ষম, অর্থাৎ তাদের স্বার্থ রক্ষা করার জন্য। এর কোনো প্রয়োগ আমি দেখিনি। মানে সেটা তারা মনে করেন। রিয়েল লাইফে আমি যেটা দেখেছি, যে তাদের স্বার্থ আওয়ামী লীগ আমলে, মানে আমি ধনী আরবান হিন্দু ক্লাসের কথা বলছি না, এর বাইরে তো একটা বিশাল হিন্দু সম্প্রদায় আছে, তাদের যেই স্বার্থ, সেটা কখনোই আওয়ামী লীগ আমলে দেখা হয় না। তাদের জমি ঘরবাড়ি লুটপাট হয়, তাদের নানা ধরনের সমস্যায় তারা পড়েন। আমার কাছে মনে হয় যে আপনি একজন গর্বিত হিন্দু হিসেবে বাংলাদেশে পার্টিসিপেট করবেন, আমার থেকে আপনার অধিকার 1 ইঞ্চি কম না। আই বিলিভ ইট, এবং তাদেরও এটা বিলিভ করতে হবে। কিন্তু এই বিলিফে আসার জন্য
আপনার মিথ্যাকে রিজেক্ট করতে হবে। এবং আমি খুবই দুঃখিত যে আমি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বিশাল অংশের মধ্যে এই যে অনেস্টি এটা দেখি নাই। তার মানে এই না যে মুসলমান সম্প্রদায় খুব অনেস্ট, সেটা আমি বলছি না। কিন্তু একটা ব্যাপার খুব জরুরি ভাইয়া, যে আমাদের সাথে একজন হিন্দু হিসেবে একজন মুসলমানের সাথে যে সম্পর্ক, এই সম্পর্ক অনারের ভিত্তিতে হওয়া উচিত। বাঙালি জাতীয়তাবাদ ফেল করেছে গত 15 বছর, হচ্ছে তার সবচাইতে বড় প্রমাণ যে বাঙালি জাতীয়তাবাদ কি আপনাকে দিতে পেরেছে। প্রতিটা জায়গায় দুর্নীতি, একটা তৃতীয় শ্রেণীর শিক্ষা ব্যবস্থা, আপনার সমাজের যেই ট্রাস্ট ভেঙে পড়েছে, একদম কমপ্লিটলি ভেঙে পড়েছে। এগুলো রিবিল্ড করতে হলে আমি কখনোই আশা করিনি যে একজন হিন্দু ভদ্রলোক কিংবা ভদ্রমহিলা ঠাস করে গিয়ে বিএনপিকে ভোট দিবেন, কিংবা এটা আমি মনে করি না। তারা তাদের নিজেদের দল করুন। আমি আই ফুলি সাপোর্ট একটা ডেমোক্রেটিক স্পেস। মুসলিমরা করতে পারলে ধর্মভিত্তিক তারা পারবেন না কেন? অবশ্যই তারা করতে পারবেন, এবং অন্য বহু দেশেই আছে। অ্যাবসলিউটলি। কিন্তু এইটা যদি আপনি ডিনায়ালের ভিত্তিতে করেন, আমার মনে হয় না যে এটা কোনোদিন কাজে দেবে। এটা হচ্ছে গিয়ে আমার ধারণা যে বাংলাদেশের মুসলমান এবং হিন্দুর যেই সম্পর্ক, এটা হিন্দু হিন্দু হিসেবেই এবং মুসলমান মুসলমান হিসেবে এটা যথেষ্ট ভালো সম্পর্ক। মানে এখানে বাঙালি পরিচয় দিয়ে এক হওয়ার প্রয়োজন পড়ে না। আমি কোনো প্রয়োজন দেখি না, কারণ এটা কোনো রেলেভেন্স আমি দেখি না। যে আমি আমার নিজের চোখে যা দেখেছি সেটা হচ্ছে যে বাঙালি জাতীয়তাবাদ এই যে সম্পর্ক এটা গাঢ় করতে পারে না হিন্দুর সাথে মুসলমানের সম্পর্ক। অন্য কিছু ট্রাই করা উচিত। যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনি একজন অনারেবল হিউম্যান বিইং হিসেবে এবং আমি একজন অনারেবল হিউম্যান বিইং হিসেবে খুব ভালো ইন্টারঅ্যাক্ট করতে পারি। এবং আমার ব্যক্তিগতভাবে কোনো সন্দেহ নাই যে সাম্প্রদায়িক সম্প্রীতি এই জিনিসটা সৃষ্টি হয় বেসিক্যালি রুল অফ ল থাকলে। এটা মানুষের বেসিক নেচার। এখানে যদি রুল অফ ল থাকে তাহলে মানুষের মধ্যে হিন্দু মুসলমান আদিবাসী সবার মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি এমনিতেই তৈরি হবে। এই প্রতিভা মানুষ সাথে নিয়েই জন্ম নেয়, এবং ওই জায়গাটা আমাদের বরঞ্চ জোর দেওয়া উচিত যে রুল অফ ল এই দেশে আছে কিনা। এবং হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বৈঠকে প্রফেসর মোহাম্মদ ইউনূসও একই কথা বলেছেন যে আপনি যে কথা বললেন যে রুল অফ লটাই আসলে নিশ্চিত করবে আপনার অধিকার। ডক্টর চাহিদা, আমি একটু আপনার কাছ থেকে যদি আপনি এখানেও কিছু নিজে যোগ করতে চান যোগ করতে পারেন। ভারতের সঙ্গে আসলে বাংলাদেশের সম্পর্কটা কী হবে, সরকারগুলো কী করবে, এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেও আমরা অনেক সময় ডিলেমা দেখতে পাই। আওয়ামী লীগের অবস্থান তো পরিষ্কার, সেটা তো তারা খোলামেলা, এখানে কোনো রাগঢাক তার করেননি। অন্তত এক জায়গায় ওই কৃতিত্বটা তাদেরকে দিতে হবে। বা কিন্তু বিএনপি সহ অন্যদের মধ্যে এটা নিয়ে এক ধরনের আমার কাছে মনে হয় যে সবসময় দ্বিধা কাজ করে। আসলে কি হওয়া উচিত আইডিয়াল সিচুয়েশনে? ধন্যবাদ। হিন্দুদের প্রসঙ্গে দু একটা কথা একটু। প্রথম, বাঙালি মানে আমি খুব ব্যক্তিগতভাবে রাষ্ট্রীয় পর্যায়ে আপনি যখনই একটা আইডেন্টিটি এনে, আইডেন্টিটি পলিটিক্স বলি আমরা, আইডেন্টিটি পলিটিক্সের সুবিধা আছে, মানুষকে একসাথে একত্র করে ফেলা যায় সহজে। আপনি তো পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে চান, তো পাকিস্তানও কিন্তু ভাগ হয়েছিল আইডেন্টিটি দিয়ে, মুসলিম আইডেন্টিটি। তো আপনি তো নতুন রাজনীতি তৈরি করতে হবে। তো আপনি বললেন কি, বুদ্ধি করে বের করলেন, আচ্ছা আমরা মুসলিম কিন্তু আমরা তো বাঙালি, আমি তো তোমার মতো না। সো আপনি আপনার নতুন পলিটিক্স তৈরি করলেন। এটাও শেষ হয় নাই, এরপরে এই পলিটিক্সও হয়েছে আমরা কি বাঙালি মুসলমান না মুসলমান বাঙালি, কোন আইডেন্টিটি আগে। সো আইডেন্টিটি আপনি যখন আনেন, ইটস এ নেভার এন্ডিং প্রসেস। কথার কথা, আমরা যদি বাঙালি আইডেন্টিটি দিয়ে হিন্দু মুসলমান একও হতে পারতাম, টেকনিক্যালি বলছি, আমরা কি একটা বিরাট এথনিক গ্রুপকে আদার করে দিচ্ছি না? আমি তো জন্মেছি বড় হয়েছে রাঙামাটি জেলায়, আমি তো আমার চাকমা মারমা বন্ধুরা ছিল, ত্রিপুরা বন্ধু ছিল, আমি ওদের সাথে বেড়ে উঠেছি। আমি তো চোখে, আমি তো অনেকে হয়তো দেখেননি, অনেকে মেশেননি, আমি তো মিশে এসেছি। আমাদের সমতলে গারো সাঁওতালরা আছেন, তো আমরা তো ওদেরকে আদার করছি। সুতরাং এটা করা যাবে না, কোনো না কোনো একটা ঝামেলা আপনি বের করবেন। রুয়ান্ডাতে হুতু টুটসি দুটোই ব্ল্যাক, দুটোই খ্রিশ্চান। পরে দেখা গেল তাদের যে এথনিসিটি ডিফারেন্ট বলা হয়েছে, এটাও ভুল, কিন্তু এই পারসেপশন থেকে দুই গ্রুপকে কচুকাটা করলো 3 মাসে 1 মিলিয়ন মানুষ। সো আইডেন্টিটি আনার প্রবলেম আছে, এটা শেষ হবে না। এটা ইভেন আপনি ঠিক আছে মুসলিম আইডেন্টিটি, আপনি দেখবেন এরপর মুসলিম ইসলাম ধর্মের মধ্যে নানান ডিভাইডেশন তৈরি হয়েছে। আমাদের দেশে চ্যানেল আইতে একসময় প্রোগ্রাম করতেন, কাফেলা প্রোগ্রাম করতেন মিস্টার ফারুকি, তাকে কিন্তু আরেকটা মুসলিম গ্রুপ হত্যা করেছে, কারণ তারা তাকে মুসলিম মনে করছেন না। সো এই জিনিসগুলো নিয়ে ডিল করা ইজ রিয়েলি ভেরি রিস্কি। আপনার একটা স্টেট আছে, আপনি মুসলিম থাকুন, আপনি হিন্দু থাকুন, আপনি নাগরিক, এটা একটা সিটিজেন স্টেট। নাগরিক হিসাবে ইউ আর এন্টাইটেলড টু
অল দ্য রাইটস ইন দিস কান্ট্রি, সো আপনি সেটাই ক্লেম করুন, হিন্দু হিসাবে না। এটাই প্রবলেমের জায়গা। তাই যদি হতো, আপনি একটা এক্সাম্পল দেই, বেনজির সাহেব, আইজিপি বেনজির হিন্দুদের সম্পত্তি গোপালগঞ্জে বসে দখল করেছেন শত শত বিঘা। এর চেয়ে বড় উদাহরণ কি প্রয়োজন? একটা উদাহরণ যে কার সময় কি হতে পারে, এর চেয়ে বড় কোনো উদাহরণ হতে পারে না। গোপালগঞ্জে, শেখ হাসিনার বাড়ির কাছে, কোটালী পাড়ার কাছেই এগুলো ঘটেছে সব। সো এই জিনিসগুলো আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর আরেকটা জিনিস একটু বলে রাখা ভালো, পলিটিক্যালি বলছিলাম, সরি এভাবে বলার জন্য, রাজনীতি বলেও তো একটা জিনিস আছে। হিন্দু সম্প্রদায় সম্ভবত একটা ব্ল্যাঙ্ক চেক দিচ্ছে না আওয়ামী লীগকে, তাতে প্রবলেম কি? এখন তো নির্বাচনই নাই, নির্বাচন যদি থাকতো, একটা দল মনে করে ওর ভোট আমি সবসময় পাবোই, তো ওকে পাত্তা দেওয়ার দরকার নেই। আরেকটা দল মনে করে আমি ওর ভোট পাবোই না, তাহলে ওকে পাত্তা দেওয়ার দরকার, ওর পেছনে সময় নষ্ট করে লাভ নেই। সো এই পশ্চিমবঙ্গে হয়েছে না, মুসলিম কমিউনিটি একসময় কম্বাইন্ডলি কংগ্রেসকে ভোট দিত, সিপিআইকে দিত, এখন তৃণমূলকে দিচ্ছে। সো তাদের এই শিফটিং কিন্তু তাদের এক ধরনের রাজনৈতিক স্বার্থ রক্ষা করছে। এটা হলো পলিটিক্যাল পয়েন্টে বলছি। এবার ভারতের প্রশ্নে, মানে আমাদের এখনও কিন্তু খেয়াল করব, ভারত আমাদের এই যে, যেটা খুবই মর্মান্তিক, এই পরিমাণ মানুষের রক্তের উপরে একটা অভ্যুত্থান সফল হলো, মানে লিস্ট প্র্যাগম্যাটিক যদি তাদের চিন্তা থাকতো, ওদের কাজ ছিল বাংলাদেশে এটাকে ওয়েলকাম করা, কাজ করতে আগ্রহ প্রকাশ করা। কিন্তু দিনের পর দিন তারা যা করেছে, তারা এখনও যা করছে, তাদের কিন্তু ওই পরিবর্তন খুব বেশি হয়নি। ধরুন আমাদের প্রধান উপদেষ্টার সাথে যারা মোদির ফোন কল হয়েছে, ওখানেও টুইটে উনি লিখছেন যে আমাদের উপদেষ্টা তাকে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার কথা লিখেছে। আমি যদি চিন্তা করি, কোনো কিছু অভ্যন্তরীণ না এখন, কিন্তু উনি যদি, ভারত যদি রাষ্ট্র হিসাবে বলতো যে এই দেশে এত মানুষের হত্যাকাণ্ড হয়েছে, এটার জন্য আমরা গ্রিফ প্রকাশ করছি, আমরা এটা বিচার চাইছি, এখনও পতনের পর বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, মানে উনি কিন্তু এখানকার মুসলিমদেরকে আদার করছেন। আওয়ামী লীগ করার কারণেই মূলত কিছু হিন্দুর ওপর আক্রমণ হয়েছে, এটা ট্রু, এটা আমি না, হিন্দু সম্প্রদায়ের মানুষজন অন রেকর্ড বলছেন কথাগুলো, কিন্তু ওনারা সরাসরি ওই জায়গাটায় গিয়ে দাঁড়াচ্ছেন। শুধু সেটা না, যারা অমিত শাহ কয়েকদিন আগে বলছেন বাংলাদেশের হিন্দুর পার্সেন্টেজ কমছে কেন, আইদার ভারতে গেছে অর ধর্মান্তরিত করা হয়েছে। উনি আহমেদাবাদে এই 3-4 দিন আগে বলেছেন। আদিত্যনাথ, আমাদের 1.5 কোটি হিন্দু, এই যে ভারতের সবচেয়ে পোস্টার বয়দের একজন বিজেপি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, বলছেন 1.5 কোটি হিন্দু তাদের অস্তিত্বের জন্য কাঁদছে। এই বক্তব্যগুলো স্টিল তাদের জায়গা থেকে আসছে। এটা খুব ভয়ঙ্কর প্র্যাকটিস, এবং আমাদের দুর্ভাগ্য, আমি মনে করি বিজেপি যে আইডেন্টিটি পলিটিক্স করে, তার অভ্যন্তরীণ রাজনীতির জন্য হয়তো এটাই সঠিক আছে, কিন্তু এটা ভারতের সোসাইটির ফ্যাব্রিক শেষ করে ফেলছে। এটা আমাদের এখানে সেটার স্পিল ওভার কিন্তু আসছে। এখন আমি যেটা মনে করি সেটা হচ্ছে, আমাদের তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান উপদেষ্টা, তিনি ভারতের সাথে অনেকগুলো জায়গায় ইন্টারভিউ দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি উনি রাইট পথে আছেন। এখন সম্পর্কটা কি হওয়া উচিত আমি সেটা বলি, যেটা উনি নিশ্চিত করতে চাইছেন। আমরা ভারতের মতো একটা রিজিওনাল সুপার পাওয়ারের সাথে, অনেকে রিজিওনাল সুপার পাওয়ার মেনে নিতে চান না, ভারত একটা রিজিওনাল সুপার পাওয়ার, তার সাথে আমাদের বর্ডারের যে হিসেব, আমরা যেভাবে আসলে প্রতিবেশী হয়ে পড়েছে, প্রতিবেশী হওয়া তো বিষয় না, আমরা যেভাবে তাদের সাথে আছি, এটা দুই দেশের জন্য স্ট্র্যাটেজিক্যালি খুবই ইম্পর্টেন্ট জায়গা। দুই দেশই পরস্পরেরটা বুঝতে হবে। আমাদের ভারতের কিছু কিছু জিনিস যেটা তার অধিকারের পর্যায়ে পড়ে, তার সিকিউরিটি কনসার্ন, যেমন আমি বলি ভারতের 7 সিস্টার্সের ইনসার্জেন্সি নিয়ে যদি তার কনসার্ন থাকে, সেটা তার এক ধরনের রাইটও বলতে পারে যে তুই এটা করবে না, কিন্তু তার চিকেন নেক বাইপাস আমাকে করতে হবে, এই দায় তো আসলে আমার হয় নাই। এটা দেয়া মানেই হচ্ছে একটা ফিউচার চায়না ইন্ডিয়া কনফ্লিক্টে আমি একটা পক্ষ নিয়ে নিলাম, আমি পার্টিসিপেট করছি। এই কিছুদিন আগে করিডোরের মধ্যে আমাদের দর্শনা চিলাহাটি যে করিডোর, এটা একদম এক্সক্লুসিভলি চিকেন নেক আমরা বাইপাস করার জন্য করছেন। আমাদের করিডোর তাকে আমরা দিতেও পারি, তার যদি সুবিধা, কিন্তু আমার বেনিফিট এনশিওর করতে হবে। সুতরাং মোদ্দা কথাটা হচ্ছে, যেটা আপনি বলছেন যে শেখ হাসিনার সাথে ভারতের এক ধরনের প্রভুভৃত্য সম্পর্ক ছিল, এটা হতে পারে না। ভারতকে, এগুলো অর্থহীন কথা আমার প্রায় মনে হয়। আমাকে এই ঘটনার পর কয়েকটা মানে ইন্টারন্যাশনাল কয়েকটা মিডিয়া থেকে আমাকে জানতে চাওয়া হয়েছিল যে তোমার কি মনে হয় যে এই ঘটনাগুলো থেকে ভারত শিখবে? আমার উত্তর ছিল না। এই যে বলছে আমরা যা বলছি এগুলো আসলে অর্থহীন, কেন ও শিখবে বলে আসলে আমার মনে হয় না। ধরুন আপনি শ্রীলঙ্কার সাথে মলদ্বীপসের সাথে, মানে মলদ্বীপসে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করে একজন প্রেসিডেন্ট হয়ে যেতে পারে। প্রেসিডেন্টের ক্যাম্পেইন ছিল কি ইন্ডিয়া আউট, জিতে গেছে, এবং স্ট্র্যাটেজিক্যালি মলদ্বীপস অত্যন্ত ইম্পর্টেন্ট একটা দেশ। আপনি শ্রীলঙ্কার সাথে খেপিয়ে দিচ্ছেন লোকজনকে। আপনি শ্রীলঙ্কাকে কবে কংগ্রেস কোন কিছু আইল্যান্ড দিয়েছে সেটা নিয়ে যখন করলেন, শ্রীলঙ্কা গেল খেপে। নেপালের সাথে একই রকম প্রবলেম আপনার, তারা বর্ডার নিয়ে ক্রাইসিস করছেন।
ভুটানের ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি, সেই দেশ এখন চায়নার সাথে বসে তার এগুলো ঠিক করছে। সো আপনি এত ফেইলিয়ারের পর বাংলাদেশে যা ঘটলো, তারপরে দ্য ওয়ে ইউ আর রিয়াক্টিং, এটা তো ভুল। ভারতকে মনে রাখতে হবে, তারা যদি রিজিওনাল সুপার পাওয়ারও হয়ে উঠতে চায়, অত রিজিওনাল সুপার পাওয়ারও এখন বলা যাবে না তার এখানে যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনি একটা টাইরেন্ট হতে পারবেন। আমি ভারতের মধ্যে রাষ্ট্র হিসাবে আচরণের ক্ষেত্রে শেখ হাসিনার মতো অ্যাটিটিউড দেখি। আমি ঘাট ধরে আপনাকে ধরে গুম করে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে আপনি আমাকে সাইজ করে রাখবেন। ভারত তাই করছে। আপনি যখনই সমস্যা আমার উপরে চাপ দেওয়ার চেষ্টা করছেন, আপনি নেপালকে ল্যান্ডলকড একটা কান্ট্রি, ভূমিকম্পের পর তার বর্ডার বন্ধ করে দিয়ে একটা হিউম্যান ডিজাস্টার তৈরি করেছেন। ভারত আমাদের এখানে প্লট তৈরি করছে, আমি ধারণা করি আদানির বিদ্যুৎ এখন ভারতে বিক্রি করা যাবে বলছে, কয়দিন পর দেখবেন বিদ্যুৎ এদিকে দিচ্ছে না, কয়দিন পর হয়তো পেঁয়াজ বন্ধ করবে, করতে পারে। এইগুলো কোনো সঠিক বিষয় না। আমি ভারতের কাছে যেটা মনে করি, ভারতের সাথে আমরা আসলে একটা পারস্পরিক ইন্টারেস্ট, পৃথিবীতে আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক, রক্তের রাখি বন্ধন, এগুলো বাজে কথা, মানে ইন্টারেস্টই শেষ কথা। কিসিঞ্জারের ফ্রেন্ডশিপ টেনশিপও কিছু নাই। সো দুই দেশের ইন্টারেস্ট সার্ভ করে, আমরা এরকম একটা রিলেশনশিপ আমাদের আসতে হবে। এটা শত্রুতামূলক সম্পর্ক যদি আমাদের সাথে ভারতের থাকে, আমাদের খারাপ, ভারতেরও খারাপ। আমরা এত বড় একটা দেশ শত্রু করে থাকতে পারবো না। আবার পেটের মধ্যে দেশ হিসেবে ছোট, কিন্তু 18 কোটি মানুষ ফর গড সেক নিয়েও ভারত আরামে থাকবে না। সো ভারতকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রিয়ালাইজ করতে হবে। এবং আমাদের জায়গা থেকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমাদের সাথে তারা যা করেছে যথেষ্টের বেশি পাপ হয়েছে, সেটা থেকে মুক্ত হওয়ার জন্য মাফ এবং দোয়া চেয়ে সুন্দর একটা সম্পর্কের দিকে যাওয়া উচিত। আমার কাছে ভারতের যেই পররাষ্ট্রনীতি যারা চালান, এটা খুব আশ্চর্যজনক মনে হয়। আশ্চর্যজনক কেন বলছি আমি, যে দেখেন, ভারতের পক্ষে বাংলাদেশ কিংবা পাকিস্তানের সাথে সম্পর্ক সহনীয় করার কিংবা স্বাভাবিক করার, এটা আসলে সম্ভব না। এটা আমি কেন বলি, যে ভারতের যে ইন্টারনাল পলিটিক্স, ইট ইজ ডিপেন্ডেন্ট অন ভেলিফাইং দ্য মুসলিমস, যে মুসলমানরা বহিরাগত, তারা সব শেষ করে ফেলছে, এটা হচ্ছে তাদের ইন্টারনাল পলিটিক্সের ন্যারেটিভ। এবং এই ন্যারেটিভ যারা পেডল করে, তারাই কিন্তু পাবলিক সার্ভিসে সবসময় উপরে ওঠে। কারণ পাবলিক সার্ভিস হচ্ছে গিয়ে কখনোই রিয়ালিটির সাথে জড়িত থাকে না। পাবলিক সার্ভিসের মধ্যে একটা ডগমা থাকে, যে আপনি উইদিন দ্য পাবলিক সার্ভিস দ্যার ইজ আ ডগমা, এই ডগমা দিয়ে আপনি প্রমোশন পাবেন। এবং ভারতের যে ঘটনাটা ঘটেছে বলে আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে তারা যাদের পলিসি মেকার্স, তাদের যে ইগনোরেন্স অ্যাবাউট বাংলাদেশ, দিস ইজ আনবিলিভেবল। তারা বাংলা ইগনোরেন্স কি আছে। ওয়াশিংটন পোস্ট কয়েকদিন আগে একটা রিপোর্ট করেছে, ওখানে শেষের অংশে একজন ভারতীয় বিশেষজ্ঞ বলছেন, বাংলাদেশ থেকে যেই ফেরত যাচ্ছে সেই বলছে দেশের মধ্যে কি পরিমাণ ভারত বিরোধিতা এবং বিদ্বেষ তৈরি হয়েছে। কিন্তু আমরা এটাকে পাত্তা দেইনি। আমরা মনে করেছিলাম শেখ হাসিনা তার মিলিটারি এবং বিউরোক্রেসি দিয়ে চাপ দিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারবে। সো কিছুটা তারা জানতো, কিন্তু তারা সেটাকে আসলে পাত্তা দেয় না। আপনি দেখেন যে এই আন্দোলনের পরে একাধিক অ্যাম্বাসেডার্স, মানে দে আর সাপোজ টু বি এক্সপার্টস, তাই না, তারা বাংলাদেশে ছিল, তারা বলছে যে এটা জামাত হেফাজতের আন্দোলন। আমি না আশ্চর্য হয়ে যাই যে একজন এক্সপার্ট এই ধরনের কনক্লুশনে কিভাবে আসে। মানে আমার কাছে সবসময় মনে হচ্ছে যে যারা ভারতের যারা বিশেষজ্ঞ বাংলাদেশ সম্বন্ধে কিংবা পাকিস্তান সম্বন্ধে, তাদের নিজেদের চাকরি রক্ষার জন্য, নিজেদের চাকরির প্রমোশনের জন্য তারা এমন একটা ন্যারেটিভ তৈরি করে যার সাথে রিয়ালিটির কোনো সম্পর্ক নাই। এবং যখন রিয়ালিটি হিটস, মানে আমার কাছে মনে আছে যে আমি 2018 সালে অনেক বাংলাদেশের লেখক ভারতীয় পত্রিকায় এই ধরনের সম্ভাবনার কথা বলেছিলাম। আমিও বলেছি, অনেকেই বলেছে যে যদি কোনো আন্দোলন হয় তখন ম্যাসিভ অ্যান্টি ইন্ডিয়া ইমোশন সৃষ্টি হতে পারে বাংলাদেশে। এটা কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ভারতের মানুষের বিরুদ্ধে না। বাংলাদেশের মানুষের যে ক্ষোভ, সেটা ভারতের সরকারের বিরুদ্ধে। এবং এটার যথেষ্ট কারণ আছে, এটা কিন্তু কোনো সাম্প্রদায়িক কারণে না। হ্যাঁ, এবং এই জিনিসটা জিয়ে থাকে এই কারণে যে ভারতের পক্ষে সম্পর্ক যদি ভালো করতে হয় বাংলাদেশের সাথে, তাদের ইন্টারনাল পলিসি এবং তাদের ফরেন পলিসি উড বি অ্যাট কনফ্লিক্ট। কারণ তাদের ইন্টারনাল পলিসি রক্ষা করার জন্যই তাদের পাবলিক সার্ভিসের ভেতরে সবসময় আপনাকে ওই জামাতে ইসলামের ভয়, বিএনপির ভয়, এই জুজুর ভয় তাদের জিইয়ে রাখতে হয়।
এবং এই জিনিসটা কীভাবে স্বাভাবিক হবে আমি জানি না, কিন্তু যতদিন এই ধরনের মিথ কী বলবো যে ইনঅ্যাকিউরেট যে ন্যারেটিভ সেটা থাকবে। আপনি চিন্তা করে দেখেন যে ভারত জায়গা দিয়েছে কাকে? শেখ হাসিনাকে। বাংলাদেশের সবচাইতে ধিকৃত এবং ঘৃণিত মানুষটাকে সে ভারতে থাকতে দিচ্ছে। তাদের মাথায় এটা কাজ করছে না যে শি ইজ নো লঙ্গার অ্যান অ্যাসেট, লায়াবিলিটি, শি ইজ আ লায়াবিলিটি। এবং এই সামান্য জিনিসটা তারা বুঝতে পারে না। মানে তাদের যেই লেন্স বাংলাদেশকে দেখার, এদের কি দেখতে পায় আমি আসলে খুবই আশ্চর্য মনে হয়। আমার কাছে মনে হয় যে তাদের কোনো রিয়ালিটি সম্বন্ধে তাদের কোনো ধারণাই নাই। তো এই প্রেক্ষাপটে বাংলাদেশের যে কাজটা অন্তত করা উচিত সেটা হচ্ছে যে ভারতের যে, আমি ভাইয়ার সাথে কমপ্লিটলি একমত যে তাদের যে সিকিউরিটি কনসার্নস, এটার সাথে বাংলাদেশের অবশ্যই খুব সিরিয়াস হওয়া উচিত। যে তাদের সিকিউরিটি কনসার্ন ইজ লেজিট, এবং এই কনসার্নে তাদের যে আমলে নিতে হবে বাংলাদেশকে। কিন্তু আমাদের যেই বিজনেস কনসার্নস, এখানে বাংলাদেশ ন্যায়সঙ্গতভাবে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক ন্যায়ের ভিত্তিতে হতে হবে। মানে একজন একজনকে সাবজুগেট করছে এটার ভিত্তিতে হওয়া সম্ভব না, যেটার অভ্যাস শেখ হাসিনা সৃষ্টি করেছেন আর। তো ওখান থেকে আমাদের বের হতে হবে। সো ক্লোজিং রিমার্কস 1 মিনিট করে দুজনের জন্য। আমি মনে করি ভারতের দিয়ে শেষ করি, ভারতের সাথে আমাদের সম্পর্ক ঠিক করতে ভারত বাধ্য হবে যদি না আমরা ট্রেড অফ করি যে আমাকে ক্ষমতায় রাখার বিনিময়ে তুমি সব কিছু নিয়ে নাও। আগের প্রবলেমটা কি ছিল আসলে? শুধু কি ভারত? আপনি রাশিয়া আপনার লাগতে পারে, আপনার একটা ভেটো পাওয়ারের দেশ বেশি লাগবে, চায়না যদি বিট্রে করে, আপনি অপ্রয়োজনে, আমাদের আজকে যথেষ্ট সময় নেই, বাংলাদেশে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করলেন, এর মধ্যে $5 বিলিয়ন খেয়েও ফেললেন, প্লাস অপ্রয়োজনীয় একটা প্রকল্প নিলেন। যখন যাকে যা যা দেয়া প্রয়োজন আপনি দিয়ে ক্ষমতায় থেকেছেন, ট্রেড অফ কি? ট্রেড অফ হচ্ছে আমার ক্ষমতা টিকিয়ে রাখতে হবে। চায়নাকে প্রজেক্ট দিচ্ছেন, পদ্মা সেতুর যে রেল সংযোগ, এটা একেবারে আমরা অনেকে জানি না, পদ্মা সেতুর ব্যয়ের চাইতে ওটার ব্যয় আরও অনেক বেশি। ওটা 32,000 কোটি, এটা অলরেডি 40,000 কোটি হয়ে গেছে। এটা ইকোনমিকলি কোনোদিন ভায়াবল হবে না, আওয়ামীপন্থী ইকোনমিস্টরা বলছে। কিন্তু আপনাকে চায়নাকে লাগবে, নিজেরও টাকা মারতে হবে। সো এই করে করে সবার সাথে আপনি ট্রেড অফ করেছেন। বাংলাদেশে যদি একটা সরকার থাকে যেটা জনগণের ম্যান্ডেট নিয়ে থাকবে, তার ক্ষমতায় থাকার জন্য ভারত লাগবে না, ভারতকে তখন আসলে আমাদের সাথে নেগোশিয়েট করতে হবে। আমি একটা ছোট উদাহরণ দিয়ে শেষ করি। 2011 সালে মনমোহন সিং বাংলাদেশে এসেছিলেন। তিস্তার পানির সাথে ট্রানজিট ইন্টারচেঞ্জেবল না, তিস্তার পানি আমার রাইট, ট্রানজিট আমি দিলে দেব। কিন্তু সেবার যেহেতু ভারত তিস্তা চুক্তি করেনি, বাংলাদেশ ট্রানজিট দেয়নি, সেই বাংলাদেশ 14 সালে কোনো রকম কিছু ছাড়া দিয়ে দিল, কারণ তখন আপনার পায়ের নিচে আর মাটি নেই। সো পায়ের নিচে মাটিওয়ালা একটা সরকার থাকলে ভারতকে সোজা হতে হবে। আমি জাহিদ ভাইয়ের সাথে এই ব্যাপারে কমপ্লিটলি একমত যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক যদি দুটো স্বাভাবিক সার্বভৌম রাষ্ট্রের মতন হয়, তাহলে আমরা দুই দেশে কিন্তু এতে লাভবান হব, এবং আমাদের এটা হওয়া উচিত। আমি কিন্তু কোনোভাবেই ওই ভারতের মানুষের সাথে বাংলাদেশের মানুষের সম্পর্ক খারাপ হয়ে যাক এটা চাই না। এটা কারণ দেখেন আমাদের যে মানচিত্র, এর চাইতে কিন্তু মানুষের যে লিভড এক্সপিরিয়েন্স, যেমন বর্ডার এলাকায়, এটা অনেক পুরনো। আপনি একটা দিল্লি কিংবা ঢাকার সিদ্ধান্ত দিতে ওই মানুষগুলোকে অ্যান্টাগনাইজ করা, এটা খুবই খারাপ কাজ। হ্যাঁ, তো ওই মানুষের যে স্বাভাবিক সম্পর্ক সেটা থাকা উচিত, এবং সেই থাকার জন্য এই স্বাভাবিক সম্পর্ক সৃষ্টি করার জন্য ভারত এবং বাংলাদেশ দুই দেশের সরকারকেই রিয়ালিটির প্রতি রেসপন্ড করা উচিত, যে বাস্তবতা কি, অ্যাজ অপোজ টু আমার পাবলিক সার্ভিসের কিছু বুদ্ধিমান কিছু ডক্টরেট তারা কি বলছেন সেটা আমি ইমপ্লিমেন্ট করছি। রিয়েল লাইফ ডাজন্ট ওয়ার্ক ইন দ্যাট ওয়ে, এবং আজকালকার দিনে তো হয়ই না। আপনার যদি ভারতে যেতে ইচ্ছা করে আপনি যাবেন, ভারতের যারা বাংলাদেশে আসতে ইচ্ছা করবে, পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক করা উচিত। যে এই যে আমরা একটা 71 সালের ন্যারেটিভ দিয়ে বিভেদ করে সৃষ্টি করে রেখেছি, এর থেকে আমাদের বের হওয়া উচিত, এবং ন্যায়ের ভিত্তিতে এবং মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে আমাদের যদি সম্পর্ক সৃষ্টি করতে পারি, তাহলে এই 3 দেশের মানুষই এতে লাভবান হবে। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর জাহিদুর রহমান এবং মিস্টার ফাহাম আব্দুল সালাম, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা সেবার জন্য। দর্শকরা, বাংলাদেশে তেল, তাল এবং মিথ্যার আধিক্য সবসময় ছিল, এবং গত 15 বছরে সেটা আসলে সীমা ছাড়িয়ে গেছে,
এবং বাংলাদেশকে আসলে সেই জায়গা থেকে মুক্ত করতে হবে এবং এই দায়িত্বটা প্রধানত নিতে হবে যারা রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত আছেন এবং ভবিষ্যতে যাবার স্বপ্ন দেখছেন। আস্থার সংকট সর্বত্র, এটাও একটা বড় সংকট বাংলাদেশের জন্য। এমনকি আমরা যখন বৈদেশিক সম্পর্কের আলোচনা করছিলাম তখনও এই আস্থার সংকটটাই যে তীব্র সেটাও আলোচনার মধ্যে প্রকাশিত হচ্ছে। এটা কাটিয়ে উঠতে হবে। আর সব সমস্যার সমাধান একটি সরকার করে ফেলবে বা এই অন্তর্বর্তীকালীন সরকার করবে সেটা আশা করা সমীচীন নয়। আবার কাউকে একদম ফ্রি লাইসেন্স কোনো সরকারকেই দিয়ে দেওয়া উচিত নয়। জনগণের দিক থেকে এটা সতর্ক থাকতে হবে এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠার দিকে মনোযোগ দিতে হবে। সেটা যদি আমরা করতে পারি, ধর্ম, বর্ণ, গোত্র যে কোনো মানুষ, যে কোনো নাগরিক নিরাপদ বোধ করবেন এই দেশে এবং দেশটিকে নিয়ে আসলে সামনের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে পারবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।